মানুষ কেন গরিব হয়? শুধু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না থাকার কারণে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার শিলচর নিউজে স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। দর্শকবৃন্দ, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যদি ভবিষ্যতে যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যদি আসে, আর্থিক যদি সংকট আসে আমাদের ভারতবর্ষে, তাহলে আপনারা কিভাবে আগে থেকে নিজেকে প্রিপারেশন করবেন তার জন্য একটা ভিডিও দিয়েছিলাম। বহু মানুষ দেখেছেন, একদম বহু মানুষও শেয়ার করেছেন, এবং আমি চাই আপনি যদি না দেখেন তো সেটা একবার দেখে নিন। সেটার পার্ট 2টা আমি নিয়ে আসলাম এখন, এবং আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি দয়া করে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করে দেবেন এক্ষুনি, যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যাক, যাতে সবাই ভবিষ্যতে যদি আর্থিক সংকট যদি আসে তাহলে প্রিপারেশন নিতে পারে এখন থেকে। যেভাবে তেলের দাম বাড়ছে, তেলের দামের সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম বাড়ছে, এরকম যদি থাকে তাহলে ভবিষ্যতে জিনিসপত্রের দাম আরও বাড়বে। বহু মানুষ জিনিসপত্র ক্রয় করতে পারবে না, কারণ ইনকাম যেটা রয়েছে সেটা তো রয়েছে, ইনকাম তো আপনার জিনিসপত্রের মতো দাম বাড়ছে না। আজকে থেকে 10 বছর আগে যে ব্যক্তি 5-6 হাজার নিয়ে যে ব্যক্তির পরিবার চলতো, এখন 25 থেকে 30 হাজার টাকা সেই বাড়িতে লাগে। এম আই রাইট রং? আমি সত্যি বলছি কিনা, কারণ আমার নিজেরও সেম অ্যাজ ইট ইজ কন্ডিশন। আমি 2013-14 ইংরেজিতে 7-8 হাজার নিয়ে আমি ফ্যামিলিটা আমি মেনটেন করতাম। এখন সেই জায়গাতে আমার 40-50 হাজার টাকা আমার দরকার হয় ফ্যামিলি মেনটেন করতে। সেরকম অনেক মানুষের ইনকাম বাড়েনি কিন্তু খরচ বেড়েছে, তাই আগে থেকেই প্রিপারেশন করা, ভবিষ্যতে যদি আর্থিক সংকট আসে, জিনিসের দাম আরও বাড়বে, আকাশচুম্বী হবে। যদি এরকম আকাশচুম্বী হয় তাহলে আপনি এখন থেকে কিভাবে আপনি প্রিপারেশন করবেন, আগামী হয়তো 6 মাস 1 বছর পরে যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক সংকট যদি আসে, তাহলে কিভাবে আপনি নিজেকে এখন থেকে তৈরি করবেন। তাই এটা কিন্তু সিরিয়াস ম্যাটার। আপনারা দেখবেন, সবাইকে আপনারা এক্ষুনি পাঠিয়ে দেবেন, ভিডিওটা সেভ করে রেখে দেবেন, মাঝে মধ্যে দেখুন, ব্রেইনে সেটা ঢুকবে, বারে বারে দেখতে থাকবেন, সেভ করে রাখবেন, শেয়ার করবেন, নিজের প্রিয়জনদের শেয়ার করবেন, যাদের জানেন তাদেরকে শেয়ার করবেন। গতকালকে যেটা ভিডিওতে বলে দিয়েছিলাম আর্থিক সংকট আসলে কি করণীয়, তারপরে সেখানে একটা পয়েন্ট ছিল যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। প্রথম পয়েন্টটা ছিল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অনেক মানুষে বুঝেন না ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কি। যারা টাকাটাকে যারা ম্যানেজ করতে পারেন না তারাই গরিব হয়। অনেক মানুষ টাকা রোজগার করে, আপনারা দেখছেন, টাকা পাচ্ছেন, খরচ করছেন, খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ভালো কাপড় কিনছেন, মোবাইল কিনছেন, বাইক কিনছেন, কিন্তু কোনো অসুবিধা হলে টাই ফুস, এরকম লাখ লাখ উদাহরণ আছে। অনেক মানুষ আপনারা হয়তো দেখেছেন, আপনাদের পাড়া প্রতিবেশী গরিব ছিল, অনেক গরিব ছিল, দিনমজুর ছিল, কিন্তু ধীরে ধীরে 4-5 বছর 6 বছর পরে দেখবেন তাদের একটা ভালো একটা ব্যবসা করে নিয়েছে, তারা ভালোভাবে রোজগার করতে পারছে, তাদের বাড়িতে টিভি এসে গেছে, ভালো একটা বিল্ডিং বানিয়ে নিয়েছে, ছোটোখাটো একটা বিল্ডিং, মানে দেখতে পারবেন এরকম বহু উদাহরণ আছে। কারণটা কি জানেন? তারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা জানেন, টাকাটাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা জানেন। তো টাকা রোজগার করা বড় ব্যাপার নয়, টাকা রোজগার করে ম্যানেজ করাটাই হচ্ছে বড় ব্যাপার, এবং যারা ভালোভাবে ম্যানেজ করতে পারে তারাই ভবিষ্যতে ধনী হয়। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি জেনারেলি এইরকম ভিডিও আমি আমার হিন্দি চ্যানেলগুলোতে বানাই, তো এই বাংলাতে বানানোর কারণ হচ্ছে আপনারা যারা শিলচর নিউজে যারা ফলোয়ার যারা আছেন, আপনারা যাতে ভবিষ্যতে সুরক্ষিত হন সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তাই সবাইকে সুরক্ষিত করার জন্য ভিডিওটাকে শেয়ার করুন। যে সময় আপনারা টাকা রোজগার করবেন সেই টাকাটাকে কিভাবে আপনারা ম্যানেজ করবেন সেটার ডিটেইলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাই লাস্ট অবধি দেখবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কিভাবে করবেন? প্ল্যানিংটা হচ্ছে, প্রথম আপনি 100% ইনকাম করছেন, ধরে নিন আপনি 20,000 টাকা মান্থলি ইনকাম করছেন, 20,000 রুপিস আপনি মান্থলি ইনকাম করছেন ধরে নিলাম। সেটাকে কিভাবে আপনি খরচ করবেন, মেইন হচ্ছে খরচ ম্যানেজ করাটা মেইন ইম্পর্টেন্ট। প্রথম আপনাদেরকে নিড মানে হচ্ছে জরুরত, দরকার কি? চাল, ডাল, তেল, মশলা, যেগুলো দরকার, কারেন্টের বিল, জলের বিল, এইগুলো হচ্ছে মেইন দরকার। যে টাকাটা আপনি রোজগার করছেন তার 50% আপনার নিডে খরচ হতে লাগবে, দরকারে খরচ হতে লাগবে, মনে রেখে দিন। 50% কি? দরকারে খরচ হতে লাগবে, খাওয়া দাওয়া, যেটা আপনার প্রয়োজনীয়, যেটা ছাড়া আপনারা চলবে না। আপনারা দুটা জিনিস আপনারা লিখে রেখে দিবেন, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা সবই বলে, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ওয়ান্ট। নিড এবং ওয়ান্টের মধ্যে ডিফারেন্সটা কি? নিড হচ্ছে যেটা ছাড়া আমরা চলতে পারবো না, খেতে লাগবে, আমাদের চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, এইগুলো লাগবে, আমাদের দরকার, সেটা হচ্ছে নিডে পড়ে।
ওয়ান্ট মানে কি, এখন আমার অ্যান্ড্রয়েড একটা মোবাইল আছে যেটার দাম হচ্ছে 15,000 টাকা, কিন্তু আমি চাইছি আমার একটা ভালো একটা S23 X26 আলট্রা হোক, বা আমার একটা আইফোন 15 হোক, 16 হোক, সেটা হচ্ছে ওয়ান্ট। তো নিড এবং ওয়ান্টের মধ্যে আপনারা ডিফারেন্সটা সবসময় বুঝে রাখবেন এবং মাথাতে সেটা ঢুকাতে লাগবে, আপনাদের ব্রেনে ঢুকাতে লাগবে যে নিড কোনটা, ওয়ান্ট কোনটা। যে কোনো একটা জিনিস যে সময় ক্রয় করবেন, স্পেশালি এখনের যে সিচুয়েশন যাচ্ছে সেই সিচুয়েশনে আপনার সেটা করণীয় খুব দরকার, কোনটা নিড কোনটা ওয়ান্ট। জেনারেলি মানুষ গরিব হয় ওয়ান্টের কারণে, চাহিদা দরকার নয় কিন্তু চাহিদা, সেই চাহিদার কারণেই 99% মানুষ গরিব হয়। 50% আপনারা নিডে খরচ করবেন, দরকারে, খাবার দাবার যেগুলো দরকার, জলের বিল, কারেন্টের বিল যেগুলো দরকার, বাচ্চাদের টিউশন ফিস সব কিছু যেগুলো দরকার, মোবাইলের বিল সেটাও দরকার, তো সেটাও আপনারা দেখবেন। কিন্তু মোবাইলে ওটিটির জন্য পয়সা দেওয়া সেটা কিন্তু দরকার নয়, সেটা হচ্ছে ওয়ান্ট। তো নিডে আপনাদের 50% আপনাদের খরচ করতে লাগবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু এটা শিখে নিন, এটা সারা জীবন কাজে লাগবে। তারপরে আছে আপনাদের ইনভেস্টমেন্ট। 20,000 টাকা আপনি ইনকাম করছেন, 4,000 টাকা আপনাদেরকে ইনভেস্ট করতে লাগবে। ইনভেস্ট মানে যে ইনভেস্টমেন্টে আপনাদের ভবিষ্যতে টাকা দিবে, আপনাদের ইন্স্যুরেন্স এইগুলাতে যেগুলো যায় সেইগুলো হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট। সেভিংস না, ইনভেস্টমেন্টে মানে যেটা আপনাদেরকে করে দেয়। ইনভেস্টমেন্টে কি কি সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তারপরে আছে আপনাদের 20% আপনি সেভিংস রাখবেন। 20%, 4,000 টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকবে যেটা আপনি কখনো খরচ করবেন না। 4,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখবেন যেটা আপনি কখনো খরচ করবেন না, কখনো খরচ করবেন না, আমি আবার বলে দিচ্ছি। তারপরে 10% আপনি কি করবেন, সেই ইনকামে 10%, 20,000 টাকার 10% 2,000 কি করবেন আপনি, লার্নিং এবং সেলফ গ্রোথের জন্য আপনি রাখবেন। লার্নিং এবং সেলফ গ্রোথের জন্য, নিজের গ্রোথের জন্য। যদি আপনাদের বয়স কম, শিখতে চাইছেন কোনো কিছু, বা আপনি পড়াশোনা করতে চাইছেন, সেগুলোতে আপনাদের ইনভেস্ট করতে লাগবে। সেটা লার্নিং এবং সেলফ গ্রোথ কেন বলা হয়, যারা অনবরত শিখতে থাকে তারা ভবিষ্যতে গ্রোথ করে, তাদের ইনকামটা বেশি বাড়ে। সেজন্যই লার্নিং এবং সেলফ গ্রোথ। আপনাদের বয়স চাহে সেটা 50 বছরই হোক না কেন, কোনো কিছু শিখুন, শিখাতে আপনারা ইনভেস্ট করুন। যদি শিখতে পারছেন না, কোনো কিছু নেই, আপনি বই পড়ুন। বই পড়লে সেটাও আপনাদের ব্রেইনে যাচ্ছে, ব্রেইনটা বড় হচ্ছে, ব্রেইনে আইডিয়া আসবে, ব্রেইন বড় হবে। তো ভালো ভালো বই এগুলো পড়ুন। আমি অন্ততপক্ষে 300টার উপরে আমি বই পড়ে নিয়েছি, 300+ বই আমি পড়ে নিয়েছি অলরেডি, এখনও আমি পড়ছি। তো 10% আপনি সেলফ গ্রোথের উপর, আপনি জিমে যাচ্ছেন, যাচ্ছেন, সেটাও এক ধরনের সেলফ গ্রোথ, আপনার হেলথের জন্য চিন্তা করছেন, সেটাতেও আপনারা ইনভেস্ট করতে পারেন। যে আপনি সেভিংসটা যেটা করবেন সেটা থেকে আপনারা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করুন। ইমার্জেন্সি ফান্ড মানে কি, যেটা আপনি 20% সেভিংস করবেন না, সেটাতে আপনি ইমার্জেন্সি ফান্ড, ভবিষ্যতে যদি কোনোদিন আর্থিক সংকট যদি আসে, আমার বাড়িতে যদি কোনো ধরনের বিপদ আসে, সেই ইমার্জেন্সি ফান্ড থেকে আমি ম্যানেজ করব। ইমার্জেন্সি ফান্ড গত ভিডিওতে আমি বলেছিলাম কি, মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম তো বলে লাভ নেই, 12 মাস, 2 বছর, 3 বছর আপনি রাখতে পারেন, কিন্তু মিনিমাম 6 মাসের আপনার ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার। 20,000 টাকা করে যদি 6 মাস হয়, 1,20,000 টাকা আপনার মিনিমাম আপনার অ্যাকাউন্টে ইমার্জেন্সি ফান্ড থাকা দরকার, যেটা আপনি কখনো হাত লাগাবেন না। যদি কোনো কারণবশত আপনাদের বিপদ আসে, সেটা থেকেই করবেন। এটা কেন দরকার, যে সময় আপনার অ্যাকাউন্টে যে সময় ইমার্জেন্সি ফান্ড থাকবে, টাকা অ্যাকাউন্টে আছে মানে মনে একটা সাহস এবং শক্তি পাবেন। মনে যে সময় ব্যাকগ্রাউন্ডে দেখবেন আপনার কিছু টাকা আছে, শক্তি থাকবে, তো আপনি কাজ করে যাবেন, অনবরত কাজ করে যাবেন। সেই জন্যই সেটা খুব দরকার ইমার্জেন্সি ফান্ডটা। এসআইপি করবেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা ইনভেস্টমেন্টের যেটা বলেছিলাম না, যে 4,000 টাকা যেটা 20% যেটা ইনভেস্টমেন্ট করবেন, সেটা এরকম ধরনের ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট করবেন, এসআইপি করবেন। এসআইপিতে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সেটাতে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায়। বড় যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা তারা এসআইপি করে। এসআইপিতে আপনি 500 টাকায় নিজের ব্যাংকে গিয়েও আপনি করতে পারবেন। স্টেট ব্যাংকে যান, স্টেট ব্যাংকে গিয়ে বলেন যদি আমি এসআইপি করবো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000, 5,000, 10,000, আপনার যেরকম ক্যাপাসিটি সেরকম আপনারা এসআইপি করতে শুরু করুন। একটা এসআইপি আপনার করণীয় খুব দরকার ভবিষ্যতের জন্য। এসআইপি শর্ট টার্মে করে না, এসআইপি লং টার্মে করে। 20 বছর, 15 বছর, এরকম 10 বছর এরকম এসআইপি করে। তো এটাতে কি হয়, ছোট টাকা যাবে, কিন্তু ভবিষ্যতে যে সময় যত দিন যাবে তত আপনাদের কম্পাউন্ড ইন্টারেস্টে অনেকটা টাকা আসে। তো এসআইপিতে কি ক্যালকুলেশন আসে সেটার একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। 500 টাকা ইনভেস্ট করলে কত, 1,000 টাকা কত, সেটা আমি একটা আলাদা একটা ভিডিও সামনে আমি নিয়ে আসছি। কিছু টাকা আপনি বছরে আপনি গোল্ড এবং সিলভার কিছু টাকা পারচেজ করার জন্য আপনারা রেখে দিন। সোনা এবং রূপা, আপনি অর্নামেন্ট যদি কিনতে চাইছেন না, ভালো, আপনি কয়েন কিনে রেখে দিন। কয়েনটা খুব ভালো, ভবিষ্যতে সেটাই আপনাদের ব্যাকবোন। কয়েনটাতে মেকিং চার্জও কম থাকে,
কয়েন যদি কিনেন, মেকিং চার্জ কম থাকে, তো ভবিষ্যতে রিটার্নটা ভালো পাওয়া যায়। তো আপনি যদি সোনা কিনতে পারছেন না, আপনি রূপা কিনুন। রূপার এরকম খুব সুন্দর সুন্দর 100 গ্রামের 200 গ্রামের রূপা পাওয়া যায়, এরকম রূপার কয়েনগুলো পাওয়া যায়। তো সেইগুলোও আপনি কিনে রেখে রাখতে পারেন, কিন্তু বছরে একবার আপনারা কিনুন, ছোট ছোট হলেও আপনারা কিনুন। 1 গ্রাম কিনুন, রূপা হলে আপনাদের 100 গ্রাম কিনুন, 200 গ্রাম কিনুন, 300 গ্রাম কিনুন, 500 গ্রাম কিনুন, কিন্তু প্রতি মাসে কিনলে তো ভালো। মাসে যদি রূপা একটু একটু কিনে যদি রাখেন তাহলে ভালো, ভবিষ্যতে সেটা কাজ দেবে। একটা প্রেডিকশন ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলে যে ভবিষ্যতে রূপার দাম অনেক বাড়বে, ভবিষ্যতে রূপার দাম বাড়বে, রূপার যে কয়েনগুলো থাকবে সেইগুলোর দাম বাড়বে। যাদের বাড়িতে রূপা আছে আপনারা স্টক করে রেখে দিন ভালোভাবে, ভবিষ্যতে রূপার দামটা আরও বাড়বে এবং আপনারা সঞ্চয় করলে আরও ভালো। যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, টাকা যে ভারতীয় মুদ্রাটা সেটা ডাউন হয়ে যাবে, তো রূপা এবং সোনার দামটা আরও বাড়বে, তো সেটা দিয়েই আপনারা চলতে পারবেন অনেক সময়। তো তার জন্য রূপা ক্রয় করলে ভালো বলে। যদি সোনা পারেন না, সোনা তো অনেক দাম বেশি, পারলে তো কিনে রেখে দিন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি পারেন না তাহলে আপনারা রূপা ক্রয় করে নিন। প্রধানমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন সোনা না কেনার জন্য, কিন্তু রূপা তো বলেনি, তো রূপা ক্রয় করতে পারেন আপনারা কিছু। মাল্টিপল ইনকাম সোর্স, আপনারা 10% যে সেলফ গ্রোথের জন্য যেটা বলেছিলাম, সেটাতে মাল্টিপল ইনকাম সোর্সের জন্য আপনারা রাখতে পারবেন। আমি কিভাবে আমার মাল্টিপল ইনকাম সোর্সটা আমি কিভাবে শুরু করেছি আমি সেটা আপনাকে বলছি, সেটা আপনাদের খুব শেখা খুব দরকার। আমার যে সময় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আমি জমাতে পারতাম না, আজকে থেকে 12-15 বছর আগের কথা বলছি, সে সময় একজন আমাকে আইডিয়া দিয়েছিলেন যে অ্যাকাউন্টে টাকা থাকলে আমি অ্যাকাউন্ট থেকে আমি উঠিয়ে নিয়ে নিতাম। তো আমি আলাদা একটা অ্যাকাউন্ট করেছিলাম অন্য একটা ব্যাংকে। সেই ব্যাংকে কী করতাম, যে কোনো সময় আমার কাছে 500 টাকা আসলো, আমি 500 টাকা জমা দিয়ে দিতাম। সেই ব্যাংকে না চেক আছে, না এটিএম আছে, না কোনো কিছু আছে। সেটাতে কি হয়, মানে আপনি টাকা তো জমা করলেন, কিন্তু উঠানোর সময় আপনি যেতে পারবেন না, আপনার সেই বলবেন না থাক থাক এরকম আর কি, সেটা থেকে উঠাতে পারবেন না, এরকম একটা অ্যাকাউন্ট বানান যদি আপনারা ফিউচারে যদি আপনারা সিকিওর হতে চান। তো কিছু টাকা ইনকাম করলেন, কিছু নিজের রোজগারের পরিবারের জন্য রাখলেন, খরচের জন্য কিছু টাকা আপনি সেই অ্যাকাউন্টে রেখে দিলেন। তো সেটাতে রেখে 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 মাল্টিপল ইনকাম সোর্স কীভাবে করবেন, সেই টাকাটা 1 বছর পরে যে কিছু টাকা হবে সেই টাকা দিয়ে কোনো একটা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। আজকাল এমন হয়েছে, আপনি 10,000 টাকা দিয়েও আপনার বাড়িতে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন। কাপড়ের ব্যবসা, অর্নামেন্টের ব্যবসা। আমি কি শুরু করেছিলাম, আমি অর্নামেন্টের ব্যবসা শুরু করেছিলাম। আমি গোল্ড যে জুয়েলারি আইটেমগুলো ছিল সেইগুলো আমি কিনে এনে আমি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বিক্রি করতাম এক সময়। তো সে সময় আমি আপনাকে বলি, আমি ফার্স্ট স্টার্টিং করেছিলাম এরকম 500-1000 টাকা করে করে জমিয়ে 1 বছর জমানোর পরে আমার অ্যাকাউন্টে প্রায় 9,200 টাকা সামথিং ছিল। সেটা সম্পূর্ণ উঠিয়ে সেই 9,200 টাকা দিয়ে আমি গোল্ড জুয়েলারিগুলো, সেই ইমিটেশন জুয়েলারিগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সেইগুলো দিয়ে আমি বিক্রি করে করে 1 বছরের মধ্যে আমি 1,14,000 টাকা আমি বানিয়েছি। 1,40,000। 1 বছর পরে যে সময় আমি অ্যাকাউন্ট মিলালাম, আমি জিনিসপত্রের হিসাব মিলালাম, 1,14,000 টাকা আমি 1 বছরে করে নিয়েছিলাম। ছোটোখাটো টাকা দিয়েও ব্যবসা করা যায় যদি আপনারা পারেন। সেই টাকা কিন্তু যে সময় আমি 9,000 টাকা দিয়ে 200 টাকা দিয়ে যে সময় ব্যবসা করেছিলাম, সেই টাকা 1 টাকাও আমি খাইনি। সেই টাকা দিয়ে আবার এরকম শাফলিং করতে শুরু করেছিলাম। তো বেশিরভাগ মানুষ কী করেন, ব্যবসা করলাম, প্রফিট হলো আমি খেয়ে নিলাম না, সেটাকে আবার এই বিজনেসে ঢুকান, তাহলে বড় হবে। তো ছোটোখাটো টাকা দিয়ে ব্যবসা করা যায়। ব্যবসার অনেক কিছু আছে। একটি ছেলেকে আমি দেখেছি কিভাবে ও ব্যবসাটা করেছে, আমি আপনাদেরকে বলি দর্শকবৃন্দ, তো আপনারা সেটাতে আইডিয়া একটা আপনাদের আসবে কিভাবে সেই ছেলেটি ব্যবসা করেছে। প্রতিদিন 2,000 টাকার ও সবজি, শিলচরেরই ছেলে যাকে আমি চিনি, 2,000 টাকার ও সবজি নিয়ে এসছে, একজন ব্যক্তিকে তার দোকানের সামনে বসিয়ে দিল। এরকম করে করে ও প্রতিদিন 500 টাকা 600 টাকা করে রোজগার করতো 2,000 টাকায়। ইনকামের যদি চিন্তা করেন, একটা জিনিস মেইন, মানে লজ্জা করলে হবে না। এখন আপনি যদি বলেন, আপনি শুধু ভাষণ দেন, আমি শুটকি বিক্রি করেছি, আমি বাড়ি বাড়ি গিয়ে আমি ইমিটেশন বিক্রি করেছি, মানুষের বাড়িতে আমি ক্যাটারিংয়ের রান্নাও করেছি, আমি টেন্ট হাউসের কাজ করেছি, আমি একজন বলেছিলেন আর কি করেন, আমি তীরের এজেন্টও করেছি অনেকবার। তো আমার যে প্রফেশনগুলো, আমি সবজি বিক্রি করেছি, মাছ বিক্রি করেছি, গ্রাম থেকে মাছ ধরে নিয়ে আসতাম, শিলচরে এসে আমি বিক্রি করতাম, এরকম কিছু কিছু সময় আমি করেছি। তো আমি অনেকগুলা করেছি। বাড়ি বাড়ি গিয়ে শুটকি বিক্রি করা, মানে আপনি হয়তো বলবেন যে শুটকি বিক্রি করা বিরাট বড় একটা ব্যাপার। দর্শকবৃন্দ, অনেক মানুষ লজ্জায় করতে পারে না, সেগুলো আমরা করেছি। তো যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়, লজ্জা ছাড়তে লাগবে। তো এই জিনিসটা আপনারা মনে রেখে দিন। বেশি ভাষণ দিলে আপনারা বলবেন এটা অতিরিক্ত ভাষণ হয়ে যাচ্ছে। লাস্ট নট দ্য লিস্ট, ক্লিয়ার দ্য লোন। লোন যদি থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করুন, লোন বেশি রাখবেন না। লোন যদি থাকে ক্লিয়ার করুন। মানুষের কাছ থেকে উধারি নিয়েছেন, সেটাকে ধীরে ধীরে দিয়ে ক্লিয়ার করে নিন, কারণ সেটাই আপনার সেভিংস, সব কিছু সেটাই চলে যাচ্ছে।
দু ধরনের লোন থাকে, একটা হচ্ছে গুড লোন, একটা হচ্ছে ব্যাড লোন। অনেক মানুষ লোন নিয়ে কি করেন, আমি সোফা কিনে নিলাম, সেটাই আপনার টাকা দিচ্ছে না সেই লোনে, সে সোফা কিনে নিলেন আপনার ইনকাম থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি একবারে সোফা কিনে নিলেন কিন্তু আপনার ইনকাম গ্রোথটা হচ্ছে না। লোনটা যদি আপনি ইনকাম গ্রোথের জন্য যদি ব্যবহার করেন সেটা হবে গুড লোন। আপনি ইনকাম করলেন, সেটার প্রফিট থেকে লোনের ইন্টারেস্টও দিলেন, আপনারও টাকা থাকলো, সেটা গুড লোন, সেটা করতে পারেন। যদি সেরকম কোনো কিছু লোন নেই, জিনিসের পত্রের যদি লোন নিয়েছেন, তাহলে সেটাকে আপনারা ক্লিয়ার করার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি ক্লিয়ার করবেন তত ভালো, কারণ সেই যে টাকাটা, সেই যে ইনস্টলমেন্টটা যেটা থাকবে ভবিষ্যতে, সেটাকে আপনি জমিয়ে সেটা দিয়ে আপনার নিজস্ব একটা ব্যবসা শুরু করতে পারবেন। তো এই যে স্পেশাল জিনিসগুলো আমি আজকে বলে দিলাম, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিভাবে করতে হয়, আপনারা যদি বুঝেছেন কমেন্টে জানাবেন। আরও অন্য কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাবেন। দয়া করে ভিডিওটা একটু তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন। এখন এই জিনিসগুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে ভবিষ্যতে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। যদি আসে, আগে থেকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করা যায় তার জন্য এটা নিয়ে 2টা ভিডিও আমি দিয়েছি। নেক্সটে আরেকটা অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।